প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে রয়েছে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ডে 2018 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে এই ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নগুলো সমাধান করি। প্রশ্নগুলো সমাধান করার পূর্বে প্যাসেজগুলো তোমাদেরকে অর্থসহ পড়ে শোনানো হবে, যাতে করে পরবর্তীতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা যেন সহজেই অ্যান্সার করতে পারো। প্রথম প্যাসেজের উপর ভিত্তি করে 5টি এমসিকিউ এবং 5টি প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। সৌন্দর্যকে প্রশংসা করা সহজ, কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন। অ্যাজ উই লুক অ্যারাউন্ড, আমরা যখন চারদিকে তাকাই, উই ডিসকভার বিউটি ইন প্লিজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস। আমরা সৌন্দর্যকে আবিষ্কার করি আনন্দদায়ক বস্তুতে এবং দৃশ্যতে। ইন নেচার, প্রকৃতিতে। ইন দ্য লাফটার অফ চিলড্রেন, শিশুর হাসিতে। ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, অপরিচিত ব্যক্তির দয়াতে। বাট আস্কস টু ডিফাইন, যখন সংজ্ঞায়িত করতে বলা হয়, উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা সমস্যায় পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? সৌন্দর্যের কি কোনো বস্তুনিষ্ঠ স্বাধীন পরিচয় রয়েছে? ইজ ইট ইউনিভার্সাল, এটা কি সার্বজনীন? অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স পারসেপশন, নাকি এটা আমাদের ইন্দ্রিয় বোধগম্যতার উপর নির্ভরশীল? ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, যিনি দেখছেন তার চোখের উপর কি এটা নির্ভরশীল? উই আস্ক আওয়ার সেলভস, আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি। এ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস, পরবর্তী সমস্যা আবির্ভূত হয়। হোয়েন বিউটি ম্যানিফেস্টস ইটসেলফ, যখন সৌন্দর্য নিজেই প্রকাশিত হয়। নট অনলি বাই ইটস প্রেজেন্টস, শুধুমাত্র তার উপস্থিতি দ্বারা নয়, বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল, তার অনুপস্থিতির মাধ্যমেও। অ্যাজ, কারণ। হোয়েন উই আর রিপালসড বাই আগলিনেস, যখন আমরা আগলিনেস দ্বারা তাড়িত হই, পিছু হটি। অ্যান্ড ডিজায়ার বিউটি, এবং সৌন্দর্যকে কামনা করে থাকি। বাট দেন আগলিনেস হ্যাজ অ্যাজ মাচ এ প্লেস ইন আওয়ার লাইফস অ্যাজ বিউটি, তখন সৌন্দর্যের মতোই কদর্যতার স্থান আমাদের জীবনে রয়েছে। অর মেবি মোর, হতে পারে তার চেয়েও বেশি। অ্যাজ, কারণ। ওয়েন দেয়ার ইজ ওয়াইড স্প্রেড হাঙ্গার, যখন সর্বত্র ক্ষুধা থাকে। অ্যান্ড ইনজাস্টিস ইন এ সোসাইটি, এবং একটি সমাজে অবিচার থাকে। একটি সমাজে যখন অবিচার থাকে, চারিদিকে যখন ক্ষুধা দারিদ্রতা দেখা দেয়, তখন কিন্তু আমাদের মনের ভিতর সৌন্দর্যতা থাকে না, বরং আগলিনেস আমাদের মনের ভিতর ঘুরে বেড়ায়। কদর্যতা সৌন্দর্যের চাইতেও বেশি স্থান দখল করে নেয়। ফিলোসোফার্স হ্যাভ টোল্ড আস দ্যাট, দার্শনিকেরা আমাদের বলেছেন যে বিউটি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ, বিউটি হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাট ইজেন্ট আগলিনেস এ পার্ট অফ লাইফ টু, কিন্তু আগলিনেস, কদর্যতা, অর্থাৎ যে জিনিসটা সুন্দর না, সেটাও কি আমাদের জীবনের একটি অংশ নয়? অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি, এবং যদি আর্টের সৌন্দর্য থাকে, আর্ট মানে হলো কলা কৌশল, যেমন গান গাওয়া এটা একটা আর্ট, ছবি আঁকা এটা একটা আর্ট, কোনো একটা কাজ ভালোভাবে করতে পারা সেটাও কিন্তু একটা আর্ট। অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি, যদি আর্টের বিউটি থাকে অ্যাজ এন ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট, গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে, ক্যান ইট কনফাইন ইটসেলফ অনলি টু এ প্রজেকশন অফ বিউটি, তখন কি এটা শুধুমাত্র বিউটির একটা অনুমান বা ধারণা হিসেবে সীমাবদ্ধ থাকতে পারে? প্রজেকশন মানে হলো আনুমানিক একটা সিদ্ধান্ত, আনুমানিক একটা ধারণা, অথবা কি হতে পারে সেই রকম একটা ধারণা করা। ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল, আর্ট কি সেই জিনিসটাকে ইগনোর করতে পারে যেই জিনিসটা সুন্দর নয়? পোয়েটস অ্যান্ড আর্টিস্ট হ্যাভ প্রোভাইডেড অ্যান অ্যান্সার, কবি এবং শিল্পীরা তারা একটা অ্যান্সার দিয়েছেন। বাই ইনকর্পোরেটিং বোথ ইনটু দেয়ার ওয়ার্ক, এই দুইটাকেই, অর্থাৎ সৌন্দর্য এবং কদর্যতাকে তাদের কাজের মাধ্যমে একসাথে করে। ইন ডুইং সো, এটা করার মাধ্যমে দে হ্যাভ অফেন টাইট বিউটি টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, তারা বিউটিকে সত্য এবং ন্যায় বিচারের সাথে বন্ধন সৃষ্টি করেছে। সো দ্যাট, যাতে করে হোয়াট ইজ নট বিউটিফুল,
যেই জিনিসটা সুন্দর নয় অ্যাজিউমস এ টলারেবল প্রপোর্শন অ্যাজ সামথিং, একটা সহনীয় মাত্রা অনুপাত ধারণ করতে পারে, দ্যাট রিপ্রেজেন্টস, যেটা রিপ্রেজেন্ট করে থাকে, সাম ট্রুথ অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে কিছু সত্য। জন কিটস, দ্য রোমান্টিক পোয়েট, জন কিটস যিনি একজন রোমান্টিক পোয়েট, রোট ইন হিজ সেলিব্রেটেড অড অন এ গ্রাসিয়ান আর্ন, অড অন এ গ্রাসিয়ান আর্ন নামক কবিতায় তিনি লিখেছেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, যে জিনিসটা সুন্দর সেটা সত্য, সত্য সুন্দর। বাই হুইচ হি মিনস দ্যাট, যেটার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, ট্রুথ সত্য, ইভেন ইফ ইট ইজ নট প্লিজেন্ট, যদিও এটা সুখকর নয়, বিকামস বিউটিফুল, এটা বিউটিফুল হয়, সুন্দর হয়, এট হায়ার লেভেল, অনেকাংশেই। সত্য জিনিসটা যদিও সুন্দর না হয়ে থাকে তবুও এটা বিউটিফুল। সিমিলারলি, অনুরূপভাবে, হোয়াট ইজ বিউটিফুল, যেই জিনিসটা সুন্দর, ফর এভার রিমেইনস ট্রু, চিরকাল সেটা সত্য থাকে। অর্থাৎ সুন্দর সবসময় সত্য থাকে এবং সত্য যে জিনিসটা সেটাও সুন্দর। অ্যানাদার মিনিং, আরেকটি অর্থ, ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্রাসিয়ান আর্ন, সেই গ্রাসিয়ান আর্নের পরিপ্রেক্ষিতে যে জিনিসটা হলো অ্যান আর্ট অবজেক্ট। গ্রাসিয়ান আর্ন কি? একটা শৈল্পিক বস্তু, কারুকাজ করা একটা বস্তু। সেই জিনিসের মধ্যে বোঝানো হয়েছে, ইজ দ্যাট ট্রুথ ইজ এ কন্ডিশন অফ আর্ট, একটা আর্টের শর্ত হবে ট্রুথ, সততা, এবং যেই জিনিসের মধ্যে সত্য থাকবে সেই জিনিসটা সুন্দর, এবং যেই জিনিসটা সুন্দর সেই জিনিসের মধ্যে সততাও থাকবে, সত্য জিনিসটাও থাকবে। আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছ। এই প্যাসেজের উপর ভিত্তি করে আমরা এখন এই এমসিকিউগুলোর উত্তর দিব। চলো আমরা উত্তরগুলো দেখি। দ্য ওয়ার্ড অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, সুতরাং সঠিক উত্তর হবে প্রাইজ, প্রাইজ মানেও প্রশংসা করা। রিপালসড, রিপালসড মানে হলো তাড়িত হওয়া, অগ্রাহ্য করা, ইগনোরড হবে সঠিক উত্তর। বিউটি অলসো প্রিভেলস ইন, যেই জিনিসটা দেখতে সুন্দর না, অর্থাৎ আগলিনেসের মধ্যেও সৌন্দর্যতা রয়েছে। দ্য বেস্ট সিনোনিম অফ বিহোল্ডার ইজ, বিহোল্ডার মানে হলো যিনি দেখেন অথবা দর্শক। রাইট অ্যান্সার হবে অপশন 3, ওয়াচার। উই ফেস ডিফিকাল্টিস, কখন আমরা ডিফিকাল্টিতে পড়ে যাই? যখন আমাদেরকে সৌন্দর্যকে সংজ্ঞায়িত করতে বলা হয়। ওয়েন উই আর টোল্ড টু ডিফাইন বিউটি। 5টি এমসিকিউ শেষ হলো, এখন আমরা 5টি প্রশ্ন উত্তর দেখব। ওয়েন ডু উই রান ইনটু ডিফিকাল্টিস, কখন আমরা সমস্যার মধ্যে পড়ে যাই? আমরা তখনই সমস্যার মধ্যে পড়ে যাই যখন আমাদেরকে ডিফাইন করতে বলা হয়। ইট ইজ ভেরি মাচ প্লিজেন্ট টু এনজয় বিউটি বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন বিউটি। সৌন্দর্যকে উপভোগ করা খুবই সুখকর, আনন্দদায়ক, কিন্তু যখন এটা সংজ্ঞায়িত করতে বলা হয় তখন কিন্তু এক একজন এক একটা বলে থাকে। ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন বিউটি। We simply get lost and run into difficulties when we are asked to define beauty. Is ugliness a part of life? If so, how? হ্যাঁ, অবশ্যই আগলিনেস আমাদের জীবনের একটা অংশ। Yes, ugliness is certainly a part of life. হ্যাঁ, অবশ্যই আগলিনেস আমাদের জীবনের একটা অংশ। সৌন্দর্য এবং কদর্যতা এটা মানুষের জীবনেরই অংশ। There cannot be a life without ugliness. Ugliness ছাড়া কখনো জীবন হতে পারে না। Sufferings, miseries, frustrations and disapprovals are the integral parts of our lives. ভোগান্তি, দুর্দশা, হতাশা এবং ডিসঅ্যাপ্রুভালস অর্থাৎ কোনো জিনিস মানতে না পারা, এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। উইদাউট হুইচ, যেগুলো ছাড়া আওয়ার লাইফস রিমেইন ইনকমপ্লিট অ্যান্ড টেস্টলেস। মানুষের জীবন সুখ এবং দুঃখ দুটি দিয়েই গঠিত। মানুষের জীবনে যেমন আনন্দ রয়েছে তেমনি দুঃখ রয়েছে। আনন্দ এবং দুঃখ এ দুটির মিলনেই মানুষের জীবন গড়ে উঠেছে। হোয়াট হ্যাজ জন কিটস রিটেন ইন অড অন এ গ্রাসিয়ান আর্ন, এটা কিন্তু একটা কবিতার নাম। সেখানে তিনি কি লিখেছেন? সেখানে তিনি লিখেছেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। হোয়েন ডাজ আগলিনেস অকুপাই এ প্লেস ইন আওয়ার লাইফ, কখন আগলিনেস আমাদের জীবনে একটি জায়গা দখল করে নেয়?
Ugliness occupies a significant place in our lives when we detest ugliness. আমরা যখন আগলিনেসকে কদর্যতাকে ঘৃণা করি তখনই এটা একটা জায়গা দখল করে নেয় অ্যান্ড ডিজায়ার বিউটি এবং সৌন্দর্যকে যখন আমরা প্রত্যাশা করি। দ্য ওয়াইড স্পিড হাঙ্গার অ্যান্ড ইনজাস্টিস অফ সোসাইটি, দ্য টু আগলি থিংস। এই দুইটা জিনিস কিন্তু আগলি থিংস, হাঙ্গার এবং ইনজাস্টিস, ক্ষুধা এবং অবিচার, সার্টেনলি নিশ্চিতভাবে অকুপাই এ প্রমিনেন্ট প্লেস, গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করেছে ইন আওয়ার লাইফস। নোবডি ক্যান ডিনাই ইট, কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। হাউ ডু পোয়েটস অ্যান্ড আর্টিস্ট প্রোভাইড অ্যান্সার অ্যাবাউট দ্য কোশ্চেন্স অন হাউ টু ডিফাইন বিউটি? কীভাবে কবিরা এবং শিল্পীরা অ্যান্সার দিয়েছেন বিউটিকে কিভাবে ডিফাইন করতে হয় তার উপর। উত্তরটা একটু বড়। বিউটি ইজ অ্যাপ্রিসিয়েটেড ইজিলি, বিউটিকে সহজেই প্রশংসা করা হয়, বাট টু ডিফাইন বিউটি ইজ নট সো ইজি। কিন্তু সংজ্ঞায়িত করা অর্থাৎ সৌন্দর্য কী এই জিনিসটা বলা খুবই কষ্টকর। When poets and artists try to define beauty, some questions arise in their mind. কবি এবং শিল্পীরা যখন চেষ্টা করেছেন বিউটিকে সংজ্ঞায়িত করতে, তাদের মনের কিছু প্রশ্ন এসেছে। টু প্রোভাইড অ্যান অ্যান্সার টু দেয়ার কোশ্চেন, এই প্রশ্নে উত্তর দেওয়ার জন্য দে ইনকর্পোরেট বিউটি অ্যান্ড আগলিনেস ইনটু দেয়ার ওয়ার্ক। তারা সৌন্দর্য এবং কদর্যতাকে একসাথে মিশ্রণ করেছেন। দে অফেন টাই বিউটি টু ট্রুথ, তারা প্রায় বিউটিকে বন্ধন সৃষ্টি করেছেন ট্রুথের সাথে, জাস্টিসের সাথে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে দে ট্রাই টু রিপ্রেজেন্ট সাম ট্রুথ অ্যাবাউট লাইফ, এবং তারা চেষ্টা করেছেন জীবন সম্পর্কে কিছু সত্য উপস্থাপন করতে। দ্য অ্যাবসেন্স অফ হোয়াট ইজ নট বিউটিফুল ইন লাইফ, যেই জিনিসগুলো ছাড়া আমাদের জীবন কখনোই সুন্দর হতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 নম্বর প্যাসেজটি তোমাদেরকে অর্থসহ পরে শোনাবো। এই প্যাসেজের উপর ভিত্তি করে ফ্লো চার্ট লিখতে হবে। মার্কস ছিল 10। চলো আমরা প্যাসেজটি পড়ি। এ পিস মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট। পিস মুভমেন্ট হলো একটি সামাজিক আন্দোলন দ্যাট সিক্স টু অ্যাচিভ, যেটা অর্জন করতে চায় আইডিয়ালস, আদর্শ, সাচেস যেমন দ্য এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার অর অল ওয়ার্স, কোনো বিশেষ যুদ্ধ অথবা সকল যুদ্ধের সমাপ্তি। মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স ইন এ পার্টিকুলার প্লেস অর টাইপ অফ সিচুয়েশন, কোনো নির্দিষ্ট একটি জায়গায় অথবা বিশেষ কোনো পরিস্থিতিতে মানুষের মধ্যে যে সংঘর্ষ সেটাকে লাঘব করা, সেটাকে কমানো। ইনক্লুডিং ব্যান অফ গানস, তার মধ্যে অস্ত্রের নিষিদ্ধতা অর্থাৎ গান ব্যবহার নিষিদ্ধ করা। অ্যান্ড ইজ অফেন লিঙ্ক টু দ্য গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, এবং বৈশ্বিক শান্তি অর্জনের সাথে তার একটা লিঙ্ক রয়েছে, সম্পর্ক রয়েছে। মিনস টু অ্যাচিভ দিস এন্ডস ইনক্লুড, এই যে উপায়গুলো এগুলো সমাপ্তি অর্জন করার জন্য ইনক্লুড তার ভিতরে রয়েছে অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম, শান্তিকে সমর্থন করা। নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, অসহিংস প্রতিরোধ। ডিপ্লোমেসি, কূটনৈতিকতা। বয়কটস, পরিহার। ডেমনস্ট্রেশনস, আন্দোলন। পিস ক্যাম্পস, শান্তিপূর্ণ ক্যাম্পেইন। সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, এবং যে সকল ক্যান্ডিডেট প্রার্থী যুদ্ধবিরোধী তাদেরকে সাপোর্ট করা। অ্যান্ড ব্যানিং গানস, এবং গানকে নিষিদ্ধ করা, অস্ত্রকে নিষিদ্ধ করা। ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, মুক্ত সরকার তৈরি করা। ডাইরেক্ট ডেমোক্রেসি, সরাসরি গণতন্ত্র। সাপোর্টিং পিপুল, মানুষকে সমর্থন করা। হু এক্সপোজ ওয়ার ক্রাইমস, যারা ওয়ার ক্রাইমসকে প্রকাশ করে, যুদ্ধাপরাধকে প্রকাশ করে। অর কনস্পিরেসিস টু ক্রিয়েট ওয়ার্স, অথবা সেই সকল ষড়যন্ত্রকে প্রকাশ করে যেগুলো যুদ্ধ তৈরি করে। অ্যান্ড মেকিং লস, এবং আইন যারা তৈরি করে থাকে। এই সব কিছুর মাধ্যমেই পিস মুভমেন্টকে সফল করা হয়ে থাকে। এই সব কিছুই পিস মুভমেন্টের অংশ। ডিফারেন্ট অর্গানাইজেশনস ইনভলভড ইন পিস মুভমেন্টস, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা পিস মুভমেন্টে শান্তি আন্দোলনে সম্পৃক্ত। মে হ্যাভ সাম ডাইভার্স গোলস, তাদের ভিন্ন ভিন্ন লক্ষ্য থাকতে পারে। বাট ওয়ান কমন গোল ইজ সাস্টেইনেবিলিটি অফ পিস, কিন্তু একটি অভিন্ন লক্ষ্য হলো, সাধারণ একটি লক্ষ্য হলো টেকসই শান্তি। পিস মুভমেন্ট ইজ বেসিক্যালি অ্যান অল ইনকম্পাসিং এন্ড ওয়ার মুভমেন্ট। পিস মুভমেন্ট সাধারণত একটি
সর্বত্র সর্বব্যাপী যুদ্ধ বিরোধী একটি আন্দোলন। ইট ইজ প্রাইমারিলি ক্যারেক্টারাইজড বাই এ বিলিফ দ্যাট, একটা বিশ্বাস দ্বারা এটাকে বিশেষায়িত করা হয়, হিউম্যান বিং শুড নট ওয়েজ ওয়ার অন ইচ আদার, মানুষ একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে না, অর এনগেজ ইন ভায়োলেন্ট কনফ্লিক্টস, অথবা সহিংস সংঘর্ষে তারা যুক্ত হবে না, ওভার ল্যাঙ্গুয়েজ, রেস, ন্যাচারাল রিসোর্সেস, রিলিজিয়ন অর আইডিওলজি, ভাষাকে ভিত্তি করে, জাতিকে ভিত্তি করে, প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে, ধর্মকে ভিত্তি করে, অথবা তাদের যে বিশ্বাস তার উপর ভিত্তি করে মানুষ একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হবে না, কনফ্লিক্টে লিপ্ত হবে না। ইট ইজ বিলিভ দ্যাট, বিশ্বাস করা হয়ে থাকে যে মিলিটারি পাওয়ার ইজ নট দ্য ইকুইভ্যালেন্ট অফ জাস্টিস, মিলিটারি পাওয়ার কখনো জাস্টিসের সমার্থক হতে পারে না, সমকক্ষ হতে পারে না। দ্য পিস মুভমেন্ট টেন্ডস টু অপোজ দ্য প্রলিফেরেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস, পিস মুভমেন্ট তার লক্ষ্য হলো বিস্তার রোধ করা, প্রলিফেরেশন মানে হলো বিস্তার, ডেঞ্জারাস টেকনোলজিস যে ক্ষতিকর প্রযুক্তিগুলো রয়েছে, বিপজ্জনক প্রযুক্তি রয়েছে তার বিরোধিতা করা, অ্যান্ড ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় যে অস্ত্রগুলো সেগুলোর বিস্তার রোধ করা, প্রতিরোধ করা। ইন পার্টিকুলার নিউক্লিয়ার ওয়েপন্স, বিশেষ করে পারমাণবিক অস্ত্র, অ্যান্ড বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, এবং যে জীবাণু যুদ্ধ রয়েছে সেগুলোকে প্রতিরোধ করা, সেগুলোর বিরোধিতা করা। Moreover, many object to the export of weapons, including handheld machine guns and grenades, by leading economic nations to lesser developed nations. তারপরে অনেকে অবজেকশন দিয়ে থাকে রপ্তানি করা যাবে না ওয়েপন্স, অস্ত্র, যার ভিতর রয়েছে হ্যান্ড হেল্ড মেশিন গানস, হাতে ব্যবহার করা যায় এমন মেশিন গান অথবা গ্রেনেড, আর এগুলো দিয়ে থাকে লিডিং ইকোনমিক নেশন। কাদেরকে দিয়ে থাকে? লেজার ডেভেলপড নেশন, অনুন্নত দেশগুলোতে এগুলো সাপ্লাই দিয়ে থাকে উন্নত দেশগুলো, সেগুলোর বিপক্ষে অনেকেই আপত্তি জানিয়েছেন, অর্থাৎ এই জিনিসটার বিরোধিতা করেছেন। এখন আমরা প্রশ্নটা আবারও পরে দেখব পার্টিকুলারলি কী চেয়েছে। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য গোল অফ পিস মুভমেন্ট। এই ফ্লোচার্ট লেখার আগে সবসময় কি ওয়ার্ডগুলো বের করতে হবে? দ্য গোল অফ পিস মুভমেন্ট। একটা কিন্তু এখানে দেওয়া আছে, এন্ড অফ ওয়ার্স, যুদ্ধের সমাপ্তি। আমরা এখানে খুঁজলেই কিন্তু পেয়ে যাব কি কি তার লক্ষ্য। এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার, যেটা ইতিমধ্যে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি মিনিমাইজেশন, আমরা নাউন করে দিব ইন্টার হিউম্যান ভায়োলেন্স। তারপর এখান থেকে আমরা আরেকটা পেতে পারি ব্যান অফ গানস। তাহলে আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি যে কোন কোন অংশ নিয়ে একটু চেঞ্জ করতে হবে। মিনিমাইজেশন, ইন্টার হিউম্যান ভায়োলেন্স, ব্যান অফ গানস, অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, সাস্টেইনেবিলিটি অফ পিস। এখানে আছে অপোজ দ্য প্রলিফেরেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস, আমরা অপোজিং লিখব। এই 5টি অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন আমরা চলে আসবো 3 নম্বর প্যাসেজে, যার উপর ভিত্তি করে একটি সামারি লিখতে হবে। এটা মূলত হাকালুকি হাওর নিয়ে বলা হয়েছে। হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। বাংলাদেশের জলাশয়গুলোর উল্লেখযোগ্য একটি হলো হাকালুকি হাওর, যার আয়তন হলো 18,386 হেক্টর, এবং এটা 1,90,000 মানুষকে বিভিন্নভাবে সাপোর্ট করে থাকে। 1999 সালে এটিকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা একটা কমপ্লেক্স ইকোসিস্টেম। এখানে রয়েছে 238টি ইন্টারকানেক্টিং বিলস এবং জলমহল। উল্লেখযোগ্য কিছু বিল হলো চাটলা, পিনলারকোনা, দোল্লা, সাকুয়া, এ ধরনের বেশ কিছু নাম রয়েছে। এবং এই হাকালুকি হাওরের কোন পাশে কী রয়েছে সেটাও এখানে উল্লেখ রয়েছে। এখানে বেশ কিছু প্রজাতির মাছ পাওয়া যায়, মাছের কিছু নাম রয়েছে, কালিবাউস, বোয়াল, রুই, গাগর ইত্যাদি ইত্যাদি। এই হলো প্যাসেজটি, এবং তোমাদের সুবিধার্থে এখানে সামারিটি দিয়ে দেওয়া হলো। যদি তোমাদের প্রয়োজন হয় ভিডিওটি পজ দিয়ে সামারিটি তোমরা লিখে নিতে পারো। আমরা এখন চলে আসলাম কোশ্চেন 4। এখানে যে অপশনগুলো রয়েছে 14টি অপশন রয়েছে। এই 14টি অপশন থেকে 10টি অপশন এখানে ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা এটা সমাধান করি। দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অ্যান্ড আদার হ্যাবিটেটস। হ্যাবিটেটস মানে হলো বাসস্থান, বন এবং বাসস্থান ধ্বংস
ইজ কজিং ঘটাচ্ছে এক্সটিংশন অফ ভেরিয়াস প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস এভরিডে। এক্সটিংশন মানে হলো বিলুপ্তি, বিভিন্ন প্রজাতির গাছপালা এবং জীবজন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ইন দ্য লাস্ট 25 years অ্যালোন ওয়ার্ল্ড হ্যাজ লস্ট 1/3 অফ ইটস ন্যাচারাল ওয়েলথ। বিগত 25 বছরে পৃথিবী তার 3 ভাগের 1 ভাগ প্রাকৃতিক সম্পদ হারিয়েছে। ফরেস্ট আর বিং কাট ডাউন, গাছপালা কেটে ফেলা হচ্ছে, বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে। মোরওভার দে আর বিং বার্নড, এবং সেগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে রেকলেসলি, নির্বিচারে। রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড, ইনক্রিজ মানে হলো বৃদ্ধি পাওয়া, ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড আলটিমেটলি দ্য ওয়াটার লেভেল ইজ রাইজিং, এখানে রাইজ আছে, এটাকে রাইজিং লিখতে হবে, ই বাদ হয়ে আইএনজি যুক্ত হবে। অ্যাজ এ কনসিকুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখানে গ্লোবাল ওয়ার্মিং রয়েছে। শুধুমাত্র এই পর্যন্ত আমরা এই ওয়ার্ডটা পেয়েছি যেটা ই বাদ হয়ে আইএনজি যুক্ত হবে। ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, অ্যান্টিসিপেশন রয়েছে, এটাকে অ্যান্টিসিপেটেড লিখতে হবে। অনুমান করা হয় যে দ্য নিউ সেঞ্চুরি উইল ফেস অ্যান ওভারওয়েলমিং এনভায়রনমেন্ট ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে হলো দুর্যোগ। বিশ্বাস করা হয় নতুন সেঞ্চুরি ফেস করবে, মোকাবেলা করবে মারাত্মক আকারে পরিবেশগত বিপর্যয়। ইট ইজ দেয়ারফর ইম্পারেটিভ, সুতরাং এটা অপরিহার্য। ইম্পারেটিভ মানে হলো অপরিহার্য। টু চেক দ্য রেকলেস পলিউশন অফ এনভায়রনমেন্ট, যে নির্বিচারে পলিউশন হচ্ছে এনভায়রনমেন্ট, সেটাকে দমন করা, সেটাকে রোধ করা। এই ছিল কোশ্চেন 4। আমরা এখন কোশ্চেন 5 সমাধান করব। কোশ্চেন 4 এবং 5-এর মধ্যে পার্থক্য হলো 4-এর জন্য অপশন রয়েছে, 5-এর জন্য কোনো অপশন নেই। যেহেতু এখানে কোনো অপশন নেই, যুক্তিসঙ্গত যে কোনো ওয়ার্ড গ্রহণযোগ্য হবে, এবং এটার জন্য মার্কসও বেশি, 10 মার্কস, এবং এটার জন্য ছিল 5 মার্কস। ইন আওয়ার কান্ট্রি উইমেন আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অ্যাট এভরি স্টেজ অফ লাইফ। আমাদের দেশে নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে। সোশ্যাল প্রেজুডিসেস অ্যান্ড কাস্টমস, সামাজিক যে মিথ্যা ধ্যান ধারণা রয়েছে, প্রথা রয়েছে, টেন্ড টু চায় করতে উইকেন দেয়ার পজিশন, তাদের পজিশনকে দুর্বল করতে। ওয়েন এ ফিমেল চাইল্ড ইজ বর্ন, যখন একটি নারী শিশু জন্ম হয়, ইট ইজ নট রিগার্ডেড অ্যাজ এ হ্যাপি ইভেন্ট, এটাকে বিবেচনা করা হয় না একটি সুখকর ইভেন্ট হিসেবে, ঘটনা হিসেবে। শি ইজ নট ওয়েলকামড উইথ দ্য ডিপ লাভ অফ হার্ট, তাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা দিয়ে অভ্যর্থনা জানানো হয় না। ইনস্টেড অফ বিং ডিলাইটেড, খুশি হওয়ার পরিবর্তে, মোস্ট অফ দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি থিঙ্ক দ্যাট, পরিবারের অধিকাংশ সদস্যরা চিন্তা করে যে শি হ্যাজ কাম টু অ্যাড টু দেয়ার প্রবলেমস, সে এসেছে তাদের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে, সমস্যার সাথে আরও যুক্ত হতে। ইভেন দ্য মাদার অফ দ্য ফিমেল চাইল্ড ইজ নট ওয়েলকামড কর্ডিয়ালি ফর গিভিং বার্থ টু এ ফিমেল চাইল্ড। একটি নারী শিশু জন্ম দেওয়ার কারণে এমনকি সেই সন্তানের মাকেও অভ্যর্থনা জানানো হয় না, তার প্রতি ভালো আচরণ করা হয় না। রাদার দ্য মাদার অফ দ্য ফিমেল চাইল্ড ইজ ব্লেমড ফর দিস, বরং এই নারী শিশুর জন্মদানকারীর মাকে এর জন্য দায়ী করা হয়, দোষী সাব্যস্ত করা হয়। ইন মোস্ট কেসেস উইমেন আর দ্য ভিকটিম অফ জেন্ডার ডিসক্রিমিনেশন, অধিকাংশ ক্ষেত্রেই জেন্ডার ডিসক্রিমিনেশনের শিকার হয়ে থাকে তারা, ভুক্তভোগী হয়ে থাকে তারা। ইনফ্যাক্ট দ্য লাইফ অফ আওয়ার উইমেন ইজ নট স্মুথ এনাফ, এমনকি আমাদের নারীদের জীবন স্মুথ নয়, যথেষ্ট মসৃণ নয়। ইফ ইউ ওয়ান্ট লাস্টিং ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, আমরা যদি টেকসই উন্নয়ন চাই, আমাদের দেশের দীর্ঘস্থায়ী উন্নয়ন চাই, উই হ্যাভ টু এনশিওর দ্য ডিগনিফাইড স্ট্যাটাস অফ অল উইমেন অফ আওয়ার কান্ট্রি, আমাদেরকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে সম্মানজনক মর্যাদা আমাদের দেশের সকল নারীদের। দি গভর্নমেন্ট ইজ কনশাস অফ দিস ম্যাটার, সরকার এ ব্যাপারে খুবই সচেতন। 6 নম্বর প্রশ্ন, এখানে 10টি সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া আছে। এই 10টি সেন্টেন্সকে সাজিয়ে সুন্দর একটা ঘটনা বা স্টোরি তৈরি করতে হবে। চলো আমরা এটাকে সমাধান করি। মূলত এটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে নেওয়া হয়েছে।
Rabindranath Tagore was born in 1861 into a respectable family at Jurashaku in Kolkata. কলকাতার জোড়াসাঁকোর একটি সম্ভ্রান্ত পরিবারে 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন। He went to school early and wrote his first verse at the age of 8. অল্প বয়সী তিনি স্কুলে গিয়েছিলেন এবং 8 বছর বয়সী তিনি তার প্রথম কবিতা লিখলেন। At the age of 17 in 1878, 17 বছর বয়সে 1878 সালে he reached London to attend school. তিনি লন্ডনে পৌঁছালেন স্কুলে ভর্তি হওয়ার জন্য। সেই লন্ডনে অবস্থান করার সময় তিনি অনেক জ্ঞান অর্জন করলেন, অভিজ্ঞতা অর্জন করলেন। He gathered much experience from his stay in London. এই অভিজ্ঞতা পরবর্তী জীবনে একটা গভীর প্রভাব রয়েছিল। The experience had a lasting effect on his later life. কিন্তু তাকে 1880 সালে কলকাতায় অর্থাৎ ইন্ডিয়াতে ডেকে নিয়ে আসা হয়, অর্থাৎ তাকে চলে আসতে বলা হয়। তিনি ফিরে আসলেন কোনো কোয়ালিফিকেশন ছাড়াই, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই লন্ডন থেকে তিনি ফিরে আসলেন। কিন্তু কখনোই তিনি তার কবিতা লেখার যে অভ্যাস ছেড়ে দেননি, সেটা চালিয়ে গেলেন। He wrote গীতাঞ্জলি, a collection of Bengali songs of superior quality. খুবই ভালো মানের তিনি বাংলা গানের একটি সংকলন লিখলেন এবং এই বইয়ের জন্যই 1913 সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হলো। তাহলে আমরা উত্তরগুলো কি পেলাম? 5, 7, 6, 10, 8, 1, 3, 9, 4, 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে আসলাম রাইটিং পার্টে। দেখব 2018 সালে এইচএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের রাইটিং অংশে কি কি ছিল। প্যারাগ্রাফ ছিল দ্য হিস্টোরিক স্পিচ অফ 7th মার্চ, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সম্পর্কে। কমপ্লিটিং স্টোরি ছিল ওয়ান ডে এ গার্ল অফ ক্লাস 5 ওয়াজ গোয়িং টু স্কুল। একদিন পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী, একটি মেয়ে স্কুলে যাচ্ছিল। সাডেনলি, হঠাৎ, she saw a money bag dropped by someone on the road. সে দেখল একটা মানি ব্যাগ পড়ে আছে, কেউ একজন ফেলে গেছে। she was at a loss. সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। তারপর থেকে স্টোরিটা তোমাকে বানাতে হবে। Suppose you are Rafa, write an email to your foreign friend narrating the scenic beauty of Bangladesh. বিদেশি বন্ধুর কাছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বর্ণনা লিখতে হবে। গ্রাফ অ্যান্ড চার্ট 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত লিটারেসি রেট দেখাতে হবে বাংলাদেশের। সর্বশেষ যেটা ছিল থিম লিখতে হবে। এটা থিম তোমাদের সুবিধার্থে আমি থিমটা এখানে দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় এই থিমটা তোমরা লিখে নিতে পারো। তুমি 2024 অথবা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকলে তোমার জন্য কিন্তু এই মুহূর্তে এই থিমের প্রয়োজন নেই, তারপরেও একবার তুমি দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হলো 2018 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্নটি। উল্লেখ্য, প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ডে, অর্থাৎ এই 4টি বোর্ডে একই প্রশ্ন এসেছিল এবং বাকি বোর্ডগুলোর জন্য আরেকটি প্রশ্ন রয়েছে, সেটার সমাধানও এই চ্যানেলে দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে সবগুলো বোর্ডের প্রশ্নের উত্তর প্লেলিস্ট আকারে দেওয়া আছে। আশা করি সবগুলো ভিডিও যদি তোমরা দেখতে পারো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। পরিশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।